সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আমার সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ। ধন্যবাদ এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি বিশেষ সংবাদ রয়েছে, এগুলো ধরে বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আহ, জনাব এম এ আজিজ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকের দিনে আলোচিত হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, যেটি প্রক্লেমেশন নামে জুলাই প্রক্লেমেশন দেওয়ার কথা ছিল, ঘোষণা দেওয়ার কথা ছিল ছাত্রদের, সেই বিষয়টি নিয়ে তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছে এবং 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী তারা লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই জনসংযোগের মাধ্যমে আসলে তারা সাধারণ মানুষকে কি বার্তা দিবে বা কোন ধরনের বার্তা দেওয়া উচিত? এই মুহূর্তে কিন্তু রাজনীতিতে এক ধরনের ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে, সেটি আপনিও খেয়াল করেছেন। ধন্যবাদ আপনাকে। এই বৈষম্য বিরোধী ছাত্ররা কতটুকু ওপেন হচ্ছে, কতটুকু হচ্ছে না, এরকম। অর্থাৎ আলটিমেটলি তারা সামনের মাসেই আমার ধারণা রাজনৈতিক দলের ঘোষণা দিবে, কিন্তু এটা এখনই দিতে চাচ্ছে না। এই যে রাগ ঢাক এবং সরকারে থাকা, আবার বাইরে আন্দোলন করা, আবার সরকারের সমালোচনা করা, এগুলো নিয়ে মানুষ কিন্তু কনফিউজ। মানুষ তাদের উপরে কিন্তু কি করবে এটা এখনো তারা, এক মানুষ ধরনের কিন্তু দ্বিধাদ্বন্দ্বের দোলায় চলে আছে। সরকারের তো 3জন উপদেষ্টা আছে। 21 তারিখে যে আপনার শহীদ মিনারের সমাবেশটা ডাকলো, সেখানে তো এই উপদেষ্টাও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এবং আপনার তার ফেসবুকে সবাইকে আসতে বলেছে, দাওয়াত দিয়েছে। অথচ এই ছাত্ররা বলছে যে না, উপদেষ্টারা আমাদের সাথে নাই, উপদেষ্টা সরকারের লোক। সরকারের লোক তাহলে এখানে কথা বলে কেন? সরকারের লোক হলে ছাত্র, তারা তো ছাত্র প্রতিনিধি হিসেবেই গেছে। তাহলে যখন তারা আলাদা রাজনীতি করবে এবং আলাদা আন্দোলন করবে, তাহলে তারাও ওখান থেকে ছেড়ে এসে, সরকার থেকে এসে ছাত্রদের সাথে থাকা উচিত। তাহলে তো কনফিউশনটা দূর হয়। ছাত্র ধরেন সংগঠন করার অধিকার তো সবারই আছে। 18 বছর বয়সের যে কেউ সংগঠন করতে পারে। সংগঠন করতে পারে, কারণ ছাত্ররা যদি করে, বই খাতা ফেলে যদি রাস্তায় সরকার চালাইতে চায়, দেশ রাষ্ট্র চালাইতে চালাতে চায়, চাই। এটা আমার দুঃখটা একটি জায়গায়। ধরেন এবারের ছাত্র আন্দোলন করেছে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্র পর্যন্ত। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রগুলো কিন্তু ক্লাসে ফিরে গেছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু ক্লাসে ফেরে নেই। তারা সরকার চালানো ব্যস্ত। এই যে স্কুল থেকে যদি ধরি, তাহলে এই যে প্রায় 5-6 বছরের যে জেনারেশন গ্যাপ, এই গ্যাপটা কিভাবে দূর করবেন বলেন? অটোমেশনের যুগ, যেখানে রোবট, আইটি, ডেটা সায়েন্স, আইওটি কাজ করবে, যেখানে মানুষের রিপ্লেস হয়ে যাচ্ছে। যেমন ধরেন আগে গরু লাঙ্গল লাঙ্গলের ব্যবহার করা হতো, গরু ধান মারাই করতো। এখন গরুর গাভী শুধু দুধ খায়, গরুর মাংস খায়, গরু কোনো আর কোনো কাজে আসে না। সুতরাং এইভাবে এই যে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, ট্রাক্টর দিয়ে চাষ করে, হ্যাঁ, এই যে অগ্রগতি হচ্ছে, এই অগ্রগতিতে ধরেন আমাদের দেশেও অটোমেশন কিন্তু এসে গেছে অলরেডি। 2টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু রোবটে চলে। এবং সেখানে দু একটা হসপিটালেও আমরা দেখছি হ্যাঁ, কিছু কিছু জায়গায়। হসপিটালে গার্মেন্টস গুলো, সব গার্মেন্টস কিন্তু এখন হাফ অটোমেশন আছে। যেমন সুতা কাটা, আগে হাতে কাটতো, কেসি দিয়ে কাটতো, এখন অটোমেটিক কেটে দেয়, ইত্যাদি ইত্যাদি। বা প্যাকেজিং এ হ্যাঁ, অটোমেশন চলে প্যাকেজিং আসছে। অটোমেশন আছে, আপনার ফার্নিচারে অটোমেশন আসে। তো সুতরাং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় খোলা, আবার বিশ্ববিদ্যালয়ের দাবি করছে। তো এই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে কি করবে এই অটোমেশনের যুগে? এবং আগামী তারা আবার রাষ্ট্র পরিচালনায় আবার ব্যস্ত হয়ে 15 গেছে। থেকে 10 থেকে 15 বছর পরে এই যে প্রবাসে যায়, প্রবাসে তো গেছি তো, যে সব বাইরের অনেক দেশে, এই যে জাপান, বলেন কি, ভিয়েতনাম বলেন, নেপাল বলেন, চীনে বলেন, সব দেশের লোক, আপনার শ্রীলঙ্কা বলেন, তারা অটোমেশনের, মেশিনে কাজ করে। আর আমাদের ছেলেরা এখনো সেই বাংলাদেশের মতো ঝাড়ু দেয় রাস্তা, এই করে সেই করে, হ্যান্ডেল হাত দিয়ে ম্যানুয়াল কাজ করে। সুতরাং আগামী 10 বছর পরে তো প্রবাসেও লোক যেতে পারবে না, যেখানে আমাদেরকে সবচাইতে সেকেন্ড রিমিটেন্স আছে, রিমিটেন্স। এই যে এই সরকারের সময় রিমিটেন্স তো এই গত মাসের ডাবল হয়ে গেছে। তো এই রিমিটেন্স ধরে রাখতে হলে তো আপনাকে উচ্চ মানের বিজ্ঞান শিক্ষা দিতে হবে।
আর আপনার এখন যে ধারাপাত পড়া শিক্ষা, এটার ভিতরেও পড়তে চায় না। এটাও এখন রাষ্ট্র চালানো ব্যস্ত। রাষ্ট্র চলবে কি দিয়া? রাষ্ট্র এখন বিজ্ঞানের যুগে শিক্ষা, উচ্চ মানের বিজ্ঞান শিক্ষা ছাড়া রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারবে না। আমরা সেখানে তো পিছিয়ে যাচ্ছি। আপনি কিভাবে চলবেন? এইসব ছাত্ররা তো বেকার থাকবে, জেনারেশন গ্যাপ হয়ে যাবে। আমাদের সৌভাগ্যের দেশ হলে আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্ড। এবং এই বয়সটার মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে, হ্যাঁ, যে হিরোইজম কাজ আমার করে। পাশের বন্ধু মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, রাজনৈতিক দলের নেতা হচ্ছে, আমি কেন হব না? সবাই কিন্তু এই এক ধরনের না, প্রতিযোগিতায় নেমে এই পড়ে। জন্য আমি বলবো যে ছাত্ররা রাজনীতি করতে পারবে, কিন্তু কতগুলো আমাদের দেশের সংস্কৃতির আলোকে, আমাদের দেশের সমাজ ব্যবস্থার আলোকে চিন্তা করতে হবে। ধরেন জাসদ হলো, জাসদ কিন্তু মুক্তিযুদ্ধের 9 মাসে যারা ট্রেনিং দিয়ে একদম সিজন যুব সমাজ নিয়ে জাসদ তৈরি হয়, কিন্তু জাসদ কিন্তু হঠকারিতার কারণে এখন জাসদ নাই, জাসদ নাই। আর এরা তো আমি বলবো যে এখনো অর্ধেক শিশু, অর্ধেক যুবক, অর্ধেক শিশু। হ্যাঁ, তো সুতরাং এই এক শ্রেণীর লোক দিয়ে কোনো আমাদের বাংলাদেশে রাজনীতি কিন্তু সাস্টেইন করবে না আলটিমেটলি। এবং তারপরেও আপনি দেখেন যে বড় বড় দলগুলি আছে, হ্যাঁ, আমার ধারণা যে বড় দলের ভিতরে এখন বিএনপি এবং জামাতে ইসলাম, জামাতে ইসলামে তাদের প্রতি সিম্পেথি আছে। শহীদ মিনারে দেখেন অ্যাডভান্স শিবির ওখানে মিটিং দিয়ে রাখছিল। হ্যাঁ, এবং অনেকে ওখানে হয়তো টুকটাক বাম নেতাও আছে, তারাও যাইতে পারে, যায় নাই, কেউ যায় নাই। তো এখন রাজনীতি যখন করবেন তখন কিন্তু আপনি অবশ্যই রাইভেলের শিকার, প্রতিবন্ধকতার শিকার হবেন। হুম, এক ধরনের আপনি দেখেন, প্রতিযোগিতা তো এটা। হ্যাঁ, এটা তো রাজনৈতিক প্রতিযোগিতা, তো প্রতিবন্ধকতার শিকার হবেন। এখন এই যে ধরেন এখন যে আপনার সমাবেশগুলো, এটা তো নিরাপত্তা দেওয়া হবে। আমাদের ছাত্ররাও কিন্তু প্রোটোকল পায়, যারা আন্দোলন করছে প্রোটোকল নিয়ে নিয়ে কিন্তু আহ, সভা সমাবেশ বা সভা নানা সমাজ জায়গায় সফর করেছে। করে আসছে। প্রোটোকল তো রাজনীতি, যখন রাজনৈতিক দল করবেন তখন তো প্রোটোকল পাবেন না। তখন কিন্তু প্রোটোকল আপনার নিজের নিরাপত্তা নিজে কিন্তু নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে। তো সুতরাং যখন রাজনৈতিক দল ঘোষণা করে মাঠে নামবেন তখন কিন্তু আপনার প্রতিরোধে রাজনৈতিক দল রাজনৈতিক থেকেই প্রতিপক্ষও দাঁড়িয়ে যাবে। প্রতিপক্ষ দাঁড়িয়ে যাবে। সুতরাং তখন দেখবেন একটা ফাঁপা বেলুনের মতো অবস্থা হবে। এখন ধরেন নিরাপদে মানুষ এক জায়গা হওয়া আর প্রতিরোধের সময় এক জায়গা হওয়া এক না। এখন তো তারা কোনো দলীয় ব্যানারে দাঁড়াচ্ছে না। না, সাধারণ ছাত্র যারা আন্দোলন সাধারণ করেছে, ছাত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ওই করেছে, সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি তাদের ওই প্রতি তো কাজ 2 করে। মাসের আন্দোলনে যে ছাত্ররা ছিল, ওই ওই আদলেই তারা দাঁড়াচ্ছে, ছাত্রদের প্রতিনিধি হিসাবে দাঁড়াচ্ছে। কিন্তু যখন রাজনৈতিক দল করবে তখন এই ছাত্রদেরই অনেকেই তখন আসবে না, কারণ অনেকেই আসবে না। তারা কোনো না কোনো দলের সাথে অলরেডি আছে। তারা অনেক দলে যার যার দলে ফেরত যাবে। 2, আর রাজনৈতিক দলের যে ওই যে বললাম প্রতিরোধ, প্রতিশোধ ইত্যাদি ইত্যাদি ঘটনার ভিতরে অনেক ছাত্র তার মা বাবা আসতে দিবে না। হয়তো বলতে পারেন যে 5 তারিখে তো মা বাবা ঠেকাইতে পারে নাই, ছাত্ররা জীবন দিছে, বুক পেতে দিছে। হ্যাঁ, সত্য, কিন্তু এইটা আর ওইটা এক না, না। 5 তারিখের আগের সিচুয়েশন তো ছিল এক ধরনের একটা ফ্যাসিজমের বিরুদ্ধে সাধারণ না, সকল এটা শ্রেণী-পেশার মানুষ এটা এটা ঐক্যবদ্ধভাবে এটা দাঁড়িয়েছে। এটা ছিল কমন ইস্যু, কমন ইস্যু। কমন ইস্যু। মানে রুলিং পার্টি তখনকার আওয়ামী লীগ ছাড়া সবগুলো দল পিছিয়ে ছিল, তারা ব্যানার ছাড়া সবগুলো দলের নেতাকর্মীরা ছিল। যে এবং যেমন আমরা পারে। দেখেছি ওই সব দলের কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী কিন্তু শহীদও হয়েছে, শহীদ আহত তো হয়েছে। হয়েছেই, শহীদ তো ধরেন বিএনপি জামাতের লোকেরও ফাঁসি হয়েছে। বিএনপির আপনার এই 15 বছর প্লাস আগেরও 2 বছর, ধরেন এই যে 111-এর সময় 17টা বছর তারা নিগৃহীত হয়েছে, মামলা হয়েছে, অনেকে খুন গুম ইত্যাদি হত্যা হয়েছে। হ্যাঁ, এমপি ধরেন সরকারে ছিল না, আরে সাবেক এমপি কে পিটিয়ে হত্যা করছে, এরকমও হয়েছে। যেমন তো কুমিল্লার সুতরাং সাইফুল আলম, হ্যাঁ, যে সাইফুল আলম হিরু, হ্যাঁ, সাবেক এমপি, তিনি তো আজও ফেরেন। আবার এই জন্য বলছি যে ধরেন স্যাক্রিফাইস, ওই বলে না যে রুটি বললে তাওয়া গরম হওয়ার পরে রুটি দিলে রুটি ছাকা হয়। স্যাক্রিফাইস তো তাওয়াটা গরম করেছে কিন্তু রাজনৈতিক দলগুলি, দল। ছোট বড়। জোনায়েদ সাকি ছোট্ট দল, প্রেস ক্লাবের সামনে দাঁড়ালেই পিঠে খায়, দাঁড়ালেই পিঠে খায়। এটা একটা আন্দোলনের Sacrifice তো। জন্য একটা স্যাক্রিফাইস না? আন্দোলনে এখানে ফুয়েল যে যত বেশি সময় মাঠে ছিল তার স্যাক্রিফাইস তত বেশি। তত বেশি। সুতরাং সবাই স্যাক্রিফাইস করেছে এবং শেষ মুহূর্তে যখন গ্রাউন্ড তৈরি হয়ে গেছে এবং ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা, আমি লিখেছি যে 4-5টি জায়গা স্টেপ পেয়েছে যেটা এই ছাত্রদেরকে কিন্তু সমাধান করা যেত,
আর ছাত্রদের আন্দোলন ছিল কোটা বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ চাকরি পাওয়ার না পাওয়ার বিষয় ছিল। এইটা কিন্তু আস্তে 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 এক এক দফায় দফাতে ঘুরিয়েছে। গেছে। এই এক দফা যেখানে গেছে, এই যে এক দফা, এখানেই হচ্ছে এই এক শিক্ষক দফা ছিল রাজনৈতিক এই দলের ঢোকা। রাজনৈতিক দলের ঢোকা, অর্থাৎ অনুপ্রবেশ বলেন আর তাই বলেন, রাজনৈতিক দল তখন পরিস্থিতি, আমি বলবো ফেসিবাদী প্রধান, তিনিও গ্রাউন্ড তৈরি করে দিছে, গো ধরেছে অহংবোধ, মানব না দাবি, পরে কিন্তু দরজা খুলে বসে রাখছে, তখন ছাত্ররাও যায় নাই, কেউ যায় নাই, তো তখন তো পালাই গেছে। তো এই জন্য বলছি যে ছাত্র জনতা, আপনি খেয়াল করে দেখেন, যারা প্রায় 2000 ছাত্র জনতা হত্যা হয়েছে, তার ভিতরে সাধারণ হকার, সাধারণ ব্যবসায়ী মারা গেছে সবচেয়ে সংখ্যায় বেশি, সবচেয়ে বেশি। তো তারা তো এখন আলোচনায় নাই। ছাত্র জনতা বলা হয়, এখন ক্রেডিট সবসময় দেখবেন বক্তৃতার মধ্যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, শুধু ছাত্ররাই এটা করেছে। জনতা হ্যাঁ, হারিয়ে গেছে। ছাত্ররা আপনার 52 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে, ছাত্ররাই অগ্রভাগে ছিল, এবং সব জায়গায় ফাইনালি কিন্তু রাজনৈতিক দল কিন্তু ব্যাকিং এ সামনে চলে আসছে, এটাই স্বাভাবিক। এইবারই প্রথম ছাত্ররা দেশ চালাতে যাচ্ছে, এইবারই প্রথম। আর দেখেন যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের অগ্রভাগে মুক্তিযুদ্ধে ছাত্ররা ছিল, সাধারণ মানুষের। কয়জন আওয়ামী লীগ নেতা মারা গেছে, কয়জন আওয়ামী লীগের ছেলে মারা গেছে? একজনও না, একজনও না। কিন্তু মারা গেছে হলো সাধারণ লোকের ছেলে মেয়ে। এটা ছিল জনযুদ্ধ, জনযুদ্ধ, এবং ওটাতে একটা দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ, তাই না? তো সুতরাং ওই আন্দোলনের সাথে তো অন্য আন্দোলনের তুলনা চলবে না। চল। ওখানে যে ব্যাসাকারটা হয়েছে, যেরকম হত্যা হয়েছে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার ভেঙে ফেলেছে, দেশে তামা করে ফেলছে রীতিমতো ভাবে, যে মেয়েদেরকে, মহিলাদেরকে জোর করে জোরে রেপ করেছে বন্দি রেখে, তো ওইটা তো ওই ওই ওইটার সাথে তুলনা চলবে না, একটার সাথে আরেকটার তুলনা তুলনা আসলেই চলবে না। চলে না। যার কারণে তো তো এই জন্যই এখন বিএনপিও বলছে যে ওই যে ঘোষণাপত্র দিতে হলে এই 17 বছরেরটাও যুক্ত করতে হবে। যুক্ত হ্যাঁ, যুক্ত করতে এবং হবে। সেটি তো এটা যৌক্তিক। ন্যায্য, ন্যায্য। কারণ আন্দোলনটা যদি মনে করেন যে ছাত্ররা 2 মাস আন্দোলন করছে, মাঝখানে তো আন্দোলন স্তীমিত হয়ে গেছিল, তখন ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা নামার পরে তো আবার গতি পেল, এবং তারা এবং তো একটা সময় ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা করে দিয়েছিল। তো তারপরে যখন রাজনৈতিক দলগুলো পর্দার অন্তরালে নেমে গেল, তখন এটা বেগ পেয়ে গেল। স্পার্ক। এটা মানতে হবে। এই জন্য বলছি যে এটাকে আলাদাভাবে কোন সেক্টরের আন্দোলন হিসেবে দেখলেই সমস্যা হবে, এবং আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম, এই ঐক্যবদ্ধটা তখন কিন্তু দ্বিধাবিভক্ত নষ্ট হয়ে হয়ে গেছে, যাবে। ঐক্যটা নষ্ট হবে। কিন্তু আজিজ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে, অন্তত 10 থেকে 20 দিন ধরে, গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি আমরা পর্যালোচনা করি, আপনি দেখবেন যে রাজনীতিতে এক ধরনের কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। বিএনপিকে এক ধরনের ব্লেমের মধ্যে ফেলা হচ্ছে, বিএনপি আবার জামাতকে এক ধরনের ব্লেমের মধ্যে ফেলা হচ্ছে। জামাতের আমির বলছে যে বিএনপির লোকজন এখনো, আওয়ামী লীগের লোকজন আগে চাঁদাবাজি করতো, এখন শুধু বিএনপির লোকজন করছে এবং দখল করছে। আবার জামাতের লোকজনের বিরুদ্ধেও রক কাটা সহ নানান ধরনের অভিযোগ তোলা হচ্ছে, এবং এই দুই পক্ষেরই অভিযোগের কিছু না কিছু সত্যতা থাকতেও পারে। তা আপনার না, অবজারভেশন কি আসলে? বিষয়টা হচ্ছে যে এখনো তো নির্বাচনের শিডিউলই দেয় না ইলেকশন কমিশন। এত দ্রুত ইলেকশনের কম্পিটিশনে না যাওয়াই ভালো। আর দ্বিতীয়টা হচ্ছে যে বিএনপি দেশে মেজর সংগঠন। আপনার বিএনপির কিছু লোক চাঁদাবাজি করতেছে, করবে, এটাও ঠিক, কিন্তু এক্সপেল করেছে তো হাজার খানেকের উপর, হাজার খানেকের উপর। আর জামাত যদি বলেন, শুরুতেই আপনি তাদের প্রতিষ্ঠান কিছু দখল করেছিল, ইসলামিক বাংশ, সপ্ত শিবিরের তারা পোলাপান দিয়ে সেবার মানে শেয়ার তারা- কিনে নিয়ে হ্যাঁ, গেছিল। তারা তো দখল করে নিছে, আইনের দিকে গেছে, আইনের দিকে এটা তো জোরই করছে। সুতরাং দখল কিন্তু কম বেশি, তারা বাল্ক আকারে বড় বড় প্রতিষ্ঠান শত শত কোটি একবারে লয়ে গেছে, আর বিএনপির কর্মীরা বিচ্ছিন্ন ভাবে 2-4 জায়গায় চাঁদাবাজি করতেছে। এটা ধরেন একটা সময়, একটা 15 বছরের যে শাসন, যে সিস্টেমটা দাঁড় করে দিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, হুট করে এক ফুদিয়ে তো আপনার না, আপনি মানুষ বললেন বিশুদ্ধ বাল্ক করতে, বাল্ক দখল। বাল্ক মানে বিশাল অঙ্কের। সেটি মানে কিভাবে আপনি? ধরেন ইসলামী ব্যাংকের পুঁজি ক্যাপিটাল কত, হাজার হাজার কোটি টাকা, এটার প্রতিষ্ঠান লয়ে গেছে, তাদের 6টা প্রতিষ্ঠান আছে, লয়ে গেছে, তারা দখল করে নিছে। কি আইনের কোর্টের কাছে গেছে? যায় নাই তো। অর্থাৎ তারা শুরুতেই তাদের প্রতিষ্ঠানে যা লয়ে লিছে। তো এখানে না, তারা তো বলছে যে তাদের সম্পদ আওয়ামী লীগ দখল করেছিল, তারা দখল মুক্ত করেছে। দখল মুক্ত করেছে, আমি বুঝলাম। দখল মুক্ত তো এই ফোর্স করে করা মানেই, শক্তি প্রয়োগ করা মানেই আইনের জবরদখল। বাইরে, জবরদখল। হ্যাঁ, জবরদখল।
যেমন ধরেন আমি বলি যখন জাহানারী ইমামের নেতৃত্বে ওই বিচার হলো, যুদ্ধাপরাধীর বিচার হলো, সেখানে কিন্তু এখনকার উপদেষ্টার একজন উপদেষ্টাও ছিল। বিএনপি 24 জনকে, ওইখানের 24 জনকে এই আইন, দেশের প্রচলিত আইন না মানার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল 24 জনকে। তার ভিতরে কিন্তু একজন উপদেষ্টাও আছে, এখনকার উপদেষ্টাও আছে। তো এটা হলো কি, আইন ছিল, কিন্তু তার সত্ত্বেও যেহেতু আলাদা গণ আদালত করেছে, এজন্যই সে আইন ভঙ্গ করেছে। তা আপনি যখন আমার জিনিস আমিই দখল করব ধরেন, কিন্তু আমি আইনের আশ্রয় নিলাম না, এখন তো আইন তো আমার পক্ষে। আইন তো দেখেন না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কথা শুনছে, এখন সবসময় এই আওয়ামী লীগের বাইরের কথা শুনতেছে না, শুনতেছে তো। আপনি অপেক্ষা করতেন, আইনের মাধ্যমে না, নিতেন। সেক্ষেত্রে আপনি বললেন যে আইনকে আইনকে স্কিপ করে বা ওভারলুক করে তারা এটা নিয়েছে। সেক্ষেত্রে এখন তো এক ধরনের আইনের শাসনের পথে আমরা। তো আইন প্রয়োগকারী সংস্থা বা আইন যারা অথরিটি আছে তারা এই বিষয়টিকে হজম করলেন কেন? বা না, করছেন কেন? হজম করছে ওইটাই, যে উদাহরণ দিই, যে ওই একজন হত্যা হয়, এখনো সেই আগের মতো 400-500 আসামি ওই পুলিশের কাছে যায়, যা মামলা না নিলে সে ডরায়, পুলিশ ডরায়, কারণ প্রমাণ ভিতরে আছে। তারা কবে যে এটা ফেসিবাদের দোষ, তখন তার বিরুদ্ধে কেস হয়ে যাবে। এই ডরে কেস নিয়ে দিচ্ছে। আবার ফের আবার এটা শুরু হয়েছে তা আগে, এখন আবার দেখা গেছে যে এর ভিতরে চাঁদাবাজি হচ্ছে, বাইরের লোকও করতেছে, পুলিশও করতেছে। এখন যে আসো তোমাকে ওই কেস থেকে ছাড়াই দেবো। আবার এমনও হচ্ছে যে তুমি এত টাকা না দিলে তোমার। আমরা সম্প্রতি দেখেছি গাজীপুরে হ্যাঁ, এরকম আওয়ামী গাজীপুরে লীগের একজন লোককে গাজীপুরে আওয়ামী লীগের একজন লোক, তার বিরুদ্ধে মামলা আছে, থানা ধরে নিয়ে গেছে। জামাত ইসলামের লোকরা মিছিল করে যা বলছে, "এ আমাদের লোক, আমাদের নেতা, আমাদের লোক, ছেড়ে দিতে হবে।" এখনো ছাড়ে নাই, এখন হয়তো ছাড়বে কিনা জানি জানি না। তো এগুলো তো বিচ্ছিন্নভাবে এগুলো তো করা উচিত না। নির্বাচনের শিডিউলই দেয় নাই। আপনার দীর্ঘদিন আপনার 20 দলের শরিক ছিল সবাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত 20 দলে ছিল না? তাদের ভিতরে তো এইরকম টানাপোড়েন বা এই এ দায় ধরনের তো বিএনপিরও উচিত হয় না। থাকতে পারে। বিএনপিরও তো দায় আছে। না, দায় আছে, অবশ্যই দায় আছে, উভয় দলের দায় আছে। উভয় দলই এমন কোনো ভাষা এই মুহূর্তে প্রয়োগ করা উচিত না, আপনার সব জায়গায় সংযত ভাষা। আমরা তো একটা মানবিক বাংলাদেশ চাই, ছাত্রও চাইছে, তাই না? বৈষম্যহীন সমাজ চাই, আমরাও চাইছি, সবাই চাইছে। তো আইনের শাসন চাই, সুশাসন চাই, ফেসিবাদ বিলুপ চাই। এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধেরও এই দাবিই ছিল, ভাষা ভিন্ন, একই দাবি ছিল। এই জন্য আমি বলছি যে রক্ত তো বহুত দিছেন ভাই, এখন অন্তত পক্ষে সংযত হন, এই দাবিগুলো যাতে এফেক্টেড না হয়। এই দাবিগুলো তো আমরা বাস্তবায়ন করতে চাই আগামী দিনে। নির্বাচনে যেই আসুক, ইলেকশনে আর জিতবে, হয়তো ধরে নেওয়া হচ্ছে জামাত ইসলাম তাদের একটু জেতার একটা আকাঙ্ক্ষা, যে বিএনপি তারা অবস্থা খারাপ হবে ইত্যাদি নানান কারণে। বিএনপি মনে করে বড় দল, তারা তো ক্ষমতায় যাবেই, যাবেই। এই ধারণাটা তৈরিও হয়েছে, এটা ঠিক সবার মধ্যে। তো জামাত আপনার প্রথম দিকে শোনা গেল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তারা সামনে নির্বাচন করবে, তাতে তাদের জেতার সম্ভাবনা। কিন্তু আমি তো দেখতেছি ইসলামিক দল তো সারা হচ্ছে না, জামাতের নেতৃত্বে তো যাচ্ছে না। জামাতকে একাই ফাইট করতে হবে। এখন যদি মনে করে ছাত্রদেরকে তারা সাথে নিবে, যদি সমর্থন দিতেছে, মানে ছাত্রদের কোনো কোনো জায়গায় দেখা যায় যে ওই যে আওয়ামী লীগ, গাজীপুরে আওয়ামী লীগের নেতার পক্ষে দাঁড়ায় গেছে। কারণ আওয়ামী লীগও তারা যেহেতু ইলেকশন করে কিনা ঠিক নাই, নাও করার সম্ভাবনা। বিচার হলে, বিচার যদি হয়, দেখেন না, যারে ধরে তারই 1000 কোটি, যাকে ধরে তারই 1000 কোটি। সুতরাং কেউ তো ইলেকশন করার থাকবে না বিচার হলে। এবং ছাত্ররা কিন্তু শহীদ মিনার থেকে বলছে এই যে প্রক্রিয়েশনে তাদের এটা একটি অন্যতম দাবি। হ্যাঁ, যে বিচার, তারপরে বিচার করার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে, এবং বিচার করার পরে তারা নির্বাচনে যাবে, কিন্তু বিচার করতে হবে আগে, তাই না? তো বিচার করলে তো আওয়ামী লীগের কিছু থাকে না, সব তো ফিনিশ হয়ে যায়, তাই না? তো এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ। কারণ পৃথিবীতে এমন কোনো দেশ দেখতে পারবেন না যে গণতন্ত্র নাম আছে কিন্তু আয়নাঘর তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, খুন হয়েছে, অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, সব নিপীড়ন মানলাম, নির্যাতন হয়েছে হয়েছে, কিন্তু কিন্তু আয়নাঘরের মতো বিভৎস কাহিনী এটি একটি নতুন হয় নাই, কনসেপ্ট নূতন কনসেপ্ট। শেখ এটা হাসিনা। তো আমাদের জানাও ছিল না, নিশ্চয়ই আপনারও জানা ছিল না। তো সুতরাং এই ফেসিবাদ তো ফিরে পৃথিবীতে কোনো ফেসিবাদ রিটার্ন করে নাই। রিটার্নের ইতিহাস। এখন আমার কাছে এখন মনে হচ্ছে এই বিশেষ করে বড় দল, দুইটা দল, জামাত বিএনপি
যে টানাপোড়েন শুরু করছে এত আগেই, আমার মনে হয় ফ্যাসিবাদ ফেরত আসবে। এবং গত ১লা জানুয়ারি আমরা দেখলাম যে বরিশাল শহরে মহানগরীতে ছাত্রলীগ বেশ বড় শোডাউন করেছে। যে হ্যাঁ, নিষিদ্ধ যে সংগঠনটি আওয়ামী লীগের ১ম যে সংগঠনটি নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসবাদের কারণে, সেটি বেশ বড় মিছিল শোডাউন করছে, করবে করেছে। তো। কারণ এই হচ্ছে ব্যর্থতা তো যেমনি একই সাথে ধরে নিলাম বিএনপির ব্যর্থতা বা অন্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, জামাতের ব্যর্থতা এবং সাধারণ ছাত্রদেরও তো এটি এক না ধরনের ব্যর্থতা। দেখেন, গত ১০ তারিখে, গত মাসের ১০ তারিখে ওই নূর হোসেন দিবস ছিল না? সেদিন শেখ হাসিনা ওখান থেকে ভিডিও বার্তায় বলছিল যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে। মিছিল করো, তাহলে ওইটাকে অপমান করলে ওটা পাঠিয়ে দেবো। অপমান করছে, ছবিও গেছে, পাঠাও দিছে, তাতে কিছু হয় নাই। এখন তো আমেরিকার ভূমিকা ভিন্ন। হ্যাঁ, আপনার পররাষ্ট্র সচিব না স্বরাষ্ট্র সচিব বলে দিছে না যে বাংলাদেশের সাথে ব্লিংকেন। সব সব হ্যাঁ, সব সহযোগিতা করবে। হ্যাঁ, কারণ ইউনিসের এই ক্যারিফ আছে, বুঝছেন? পশ্চিমা দেশ, এই ইউনিস একটা ডাল। না, রাজনৈতিক এই যে টানপ্রেরণ আমাদের যে যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই ধরনের কাদা ছড়াছড়ি বা টানপ্রেরণের ফলে এই ফ্যাসিবাদ কি ভিন্ন কোনো রূপে না আবার দেখেন, ফিরে আসার সম্ভাবনা ওইটা আপনি আমি দেখেন বলছি, কিনা? আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ, এটা একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান, যে দেশের এইভাবে সরকার পরিবর্তন হয়, অভ্যুত্থান, গণঅভ্যুত্থান ইত্যাদি, বিপ্লব তারা এটা ইত্যাদি, মনিটর করে। তখন তারা এটা মনিটর করে এটা কিভাবে ঘটলো এটা রিপোর্ট দেয় এবং ভবিষ্যতে কি হবে। তো সেই কারণে ধরেন ইকোনমিস্ট একটা রিপোর্ট দিছিল যে বাংলাদেশ পৃথিবীর সেরা। সেরা কেন? একটা কারণ, যে আমরা আসলে সবাই যে ঐক্যবদ্ধ ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা আসলে গণতন্ত্রে ট্রানজিশনে যাচ্ছি, গণতান্ত্রিক দেশে আমরা যাচ্ছি। যেমন সিরিয়া অলরেডি গোত্রে গোত্রে যুদ্ধ হয়ে গেছে, এটা দেশ গৃহযুদ্ধ শুরু হয়ে ভেঙে গেছে। যায়, ভেঙে যাবে। তো ওখানে তো আন্দোলন হয়েছে, তাই না? কিন্তু আমাদের দেশে কিন্তু এই সম্ভাবনাটা তখন দেখেছিল। কিন্তু আমরা এখন যেটা দেখছি তাতে ওই ক্রাইসিস গ্রুপের রিপোর্টে আছে, যদি এই সরকার যদি প্রত্যাশিত দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আগের পূর্বের অবস্থায় বাংলাদেশ ফেরত যেতে পারে, অথবা সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। এটা বাংলাদেশের প্রথম আলোতে ছাপা হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে। তো সুতরাং এই যে বিএনপি যা আর জামাত যা করতেছে, এটা যদি করে, এবং এই যে আওয়ামী লীগ ঠুস করে উকি ঝুঁকি মারতেছে না, ফেসিবাদ মারতেছে না, মিছিলও করতেছে, মিছিলও নামে, তাহলে তো ফেরত আসবে। ফেরত আসবে এই দলের এতে। তখন তো দেখবেন যে এমন হবে, তখন তাদের সব বিচার করাও তো অক্ষমতা অনেক এক ধরনের চ্যালেঞ্জ হয়ে চ্যালেঞ্জ যাবে। চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ ভারত তো আছেই। এবং প্রশাসনে অলরেডি তাদের তো সেই হ্যাঁ, আওয়ামী হেজিমনি রয়েই গেছে। হ্যাঁ, এগুলো তো এগুলো সরকারের প্ল্যানিং এর অভাব। এই সরকারে যারা, ইউনূস সারা পৃথিবীর বিখ্যাত লোক। আপনি দেখেন যে কোনো জাতীয় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান টাকা চায়, টাকা দেয়। সব যে দেখা করে সেই সহযোগিতা করতে চায়, সব ঠিক আছে। কিন্তু তিনি যে উপদেষ্টাগুলো সিলেক্ট করেছেন, এটা তো কখন কে কাজ করতে হবে এটা বোঝে বলে আমার কাছে মনে হয় না। আইন শৃঙ্খলা বাহিনী ৫ মাস পার হয়ে গেল, ঠিক করতে পারে নাই। প্রশাসন ঠিক করতে পারে নাই। প্রশাসনে আপনার বণিক বার্তায় ছাপা হয়েছে 95% প্রশাসনের ক্যাডার হচ্ছে ফেসিবাদের দোষর। হ্যাঁ, সেই রিপোর্টটা কিন্তু আমি একজনকে দিয়েওছি শোনার জন্য। ইফেক্টিভ কিছু কিন্তু হয়নি। আপনি খেয়াল করে দেখেন, ডিসি পদায়ন করছে সব ফেসিবাদের দোষর। এবং ৪২ জন এখন নাকি একেবারে প্রত্যক্ষভাবে হ্যাঁ, আওয়ামী লীগের হয়ে কাজ করেছে হ্যাঁ, তো আমার এখন প্রশাসন। ধরেন আমার বক্তব্য হচ্ছে, এই প্রশাসন ক্যাডারের বাইরে তো 25টা ক্যাডার আছে। আপনি ওখান থেকে নিয়ে একটা শর্ট ট্রেনিং, যেমন সেনাবাহিনীতে অফিসার লোক নেয় না ৬ মাসের লং ট্রেনিং, কোর্স, শর্ট শর্ট কোর্স, কোর্স লং আছে। কোর্স আছে না? লং কোর্স ২ বছর, শর্ট কোর্স ৬ মাসের ট্রেনিং দিয়ে অফিসার বানায়। তো আপনি এদেরকে নিয়ে ৭ দিনের ওরিয়েন্টেশন দিলেই তো তারা ডিসি পদায়ন করতে সমস্যা কি? ডিসি এমন কি একটা রকেট সায়েন্স লাগে বলেন আপনি? আপনার প্রশ্ন এখন হচ্ছে কি, এই ঢিলে দিয়া এখন এই যে যখন এই যে আহ, প্রশাসন সংস্কার কমিশন করছে না, তারা তো রাইট ডিসিশন দিছে। প্রশাসন ক্যাডারে রাখছে 50% ডিসির উপরে, মানে ডেপুটি সেক্রেটারি, আর অন্য সব এক একটা প্রফেশনে রাখছে 2% করে, 50%। তো এটা অসুবিধাটা কোথায়? এখন প্রশাসন ক্যাডার মাঠে নেমে গেছে, তার তো চাকরি বিধি লঙ্ঘন করেছে, তাদের চাকরি যায় না কেন? তাদের চাকরি যায় না কেন? তারা চাকরি তো যাক বা না যাক তাদের অন্তত জবাবদিহিতার আওতায় নিয়ে আসা জরুরি ছিল। এটা তো হচ্ছে না, কারণ হচ্ছে কি, সরকার অ্যাসার্টিভ হতে হবে, সরকার বুঝতে হবে, সরকারের ক্ষমতা থাকতে হবে।
সরকারের ক্ষমতা এবং একটা রাজনীতি। বিপ্লবের স্পিরিটটা ধারণ করে হ্যাঁ, সরকার। এই জন্যই বলছি কিছুটা যারা ব্যর্থ হচ্ছে। যারা উপদেষ্টা হয়েছে এক দুইজন ছাড়া তো কোনোদিন ঘরে ঘুমাইছে বিদেশে আছে এ তো কেউ এটা হচ্ছে মনে জগতেই কোনো বিপ্লবের চিহ্ন নাই। এরা সব উপদেষ্টা। পরে বাণিজ্য উপদেষ্টা আনলো, দেখেন তিনি হলো ছাত্র হত্যা মামলার আসামি। এক ব্যবসায়ী এনে বানাই দিল তেল হাওয়া, সয়াবিন তেল হাওয়া। আবার সে নিজে 8 টাকা করে কেজি প্রতি বাড়ায় দিছে, একের সাথে সাথে দোকানে তেল ভর্তি। তো কি বাণিজ্য মন্ত্রী কি উপদেষ্টার কি কাজ? এবং ওনার ভাই তো আওয়ামী লীগের এমপিও ছিলেন এমপি ৩ বার। ছিল 3 বার ছিল। তো যাই হোক, ভাই থাকতে পারে, ধরেন এটা ধরলাম না, ভাই আওয়ামী লীগ করতে পারে, জামাত করতে পারে, আমরা 6 ভাই, আমাদের ভিতরেও আছে, ধরেন এটা সমর্থক স্বাভাবিক। আছে, কিন্তু এটা থাকতে ইনফ্লুয়েন্সিয়াল পারে। তো কিন্তু বড়। আমার কথা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হলে সে বলছে যে আমার উকিলরা এটা দেখবে, মানে তিনি হত্যা মামলার আসামি, তার উকিলরা দেখবে, এইভাবে বলছে, উত্তর দিছে। তো আমার কথা হচ্ছে যে তাকে উপদেষ্টা বানালেন, সে গ্রহণযোগ্য হবে কিনা, সে কাজে আসবে কিনা, সে পারবে কিনা, এগুলো বিবেচনা করবেন না। ব্যবসা মানে কি? খাটাসের কাছে মুরগি বাগি দেওয়া। আপনার বাণিজ্য মন্ত্রী তো আওয়ামী লীগের সময় তো ওই যে আপনার এক বাণিজ্য মন্ত্রীকে ইয়ার কি খাদ্যমন্ত্রীরে খাদ্যের ব্যবসা করে তারে সাধন চন্দ্র মজুমদার। তারে বানাইছিল, তো খায়া ফেলাইছে সব। চাল ব্যবসায়ী। সব খায়া ফেলাইছে, চাল খায়া ফেলাইছে, চাল আর নিয়ন্ত্রণে আনতে পারে না। এবারও দেখেন চালের দাম বেড়ে যায়। তো ব্যবসায়ী হলেই যে পারবে তা না। বিষয়টা হলো পলিটিশিয়ান ছাড়া দেশ চলে না, যাই বলেন। পলিটিশিয়ান মানুষের পালস বোঝে। এবং পেশাজীবীরা সেনাপ্রধান বোঝে কিন্তু না। তার সাক্ষাৎকারে এই কথাটিই বলেছেন উনি যে শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই কিন্তু আসলে সহযোগিতা করলে রাষ্ট্র সুষ্ঠু পথে হ্যাঁ, এগোবে, হ্যাঁ, কারণ হচ্ছে গণতন্ত্রের পথে যে এগোবে। ধরেন বিএনপি হ্যাঁ, বলেন, জামাত বলেন, হুম। এটার তো গ্রামে, মহল্লায়, পাড়ায়, মিনিমাম পরিবারে একটা সমর্থন আছে ইউনিট না, আছে। ছোট বড় সমর্থন আছে না। তারা তো কোনো স্টেপ নিলে গ্রাম পর্যন্ত এটার পৌঁছে যায়। পক্ষে পৌঁছে যায় এবং পক্ষে দাঁড়ানোর লোক আছে। এই সরকারের 24 জন ছাড়া আর কে আছে? আর কেউ নাই। এখন ছাত্ররাও তো তাদের সমালোচনা করে। ছাত্ররা দাবি করে, হেটাও মানে না। আগে মানছে, এখন মানে না। কারণ বিএনপি চাপ মারলে, রাজনৈতিক দল থেকে যদি বিরোধিতা করে, সাথে সাথে আহ, সরকার থেমে যায়। জানে যে এখানে হিমালয় পর্বত, ধাক্কা দিলে লাভ হবে না। এটা বোঝা যায়, বোঝা যায়। সুতরাং যেটা শুরু হয়েছে, দুইটা কথা। একটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বোঝা উচিত ছিল আমরা রাজনীতিবিদ না, আমরা ছাত্র জীবনেও রাজনীতি করি নাই, সংগঠন করি নাই, আমাদের অভিজ্ঞতা নাই। সুতরাং যে রাজনৈতিক মানে ম্যাক্সিমাম দলগুলি অল অফ দেম আর একাডেমিশিয়ান। আপনার সবগুলো দলকে কনফিডেন্সে নিয়ে আপনার করা উচিত ছিল, একসাথে কাজ মার্চ করা কনফিডেন্সে নিয়ে। উচিত ছিল। কারণ হচ্ছে দেখেন, আপনার ওরশাদের সময় সংস্কার প্রস্তাব ছিল, শাহাবুদ্দিনের সময় সংস্কার প্রস্তাব ছিল, আপনার 111-এর সময় তো আওয়ামী লীগ বিএনপি তছনছ হয়ে গেছে সংস্কার প্রস্তাবের কারণে, নেমে রাজনৈতিক গেছিল। দল পর্যন্ত সংস্কার করে ফেলেছে। তো আপনি বলেন, কিন্তু এগুলো কোনটাই বাস্তবায়ন হয়নি। একটাও বাড়ছে না। তো এখন যে এই রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে যে সংস্কার করতেছেন, একটা সংস্কার কমিশনের ভিতরে রাজনৈতিক দলের প্রতিনিধি নাই। তো এগুলো তো সব ট্র্যাশ পেপার হয়ে বাস্কেট জি। বলে ফেলা। আজ ভাই আরেকটি জিনিস দিয়ে আমরা শেষ করবো, আরেকটি বিষয়, আরেকটি খবর আছে যে আহ, গতকালকে সেনাপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন। যদিও সাক্ষাৎটি একান্ত সৌজন্য সাক্ষাৎ, উনি সস্ত্রীক গিয়েছিলেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই তিনি সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে তো রাজনীতির এক এক ধরনের রাজনৈতিক বার্তাও না, মাঠে ছড়িয়েছে। দেখেন, বিভিন্ন জন সে- বিভিন্নভাবে এটি বিশ্লেষণ না না, করার চেষ্টা বাইরের করছেন। বিশেষ করে বাইরে যারা ইউটিউবার, তারা কিন্তু এই যে ইন্ডিয়ার যে পররাষ্ট্র সচিব ছিল, তিনি কিন্তু সেনাপ্রধানের সাথে দেখা করেছেন। পরে শোনা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই দেখা করেছেন। তো এটা তো তিনি তো সরকারের সাথেই দেখা করেছেন। এই দেখাটা কেন করতে দিল বা দেখাটা করলো, এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আর বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে, তিনি একজন সেনা প্রধানের স্ত্রী, তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। সাবেক তারপরে রাষ্ট্রপতির তিনি, স্ত্রী। এটা সবাই বোঝে যে তাকে জোর করে আপনার জেলখানায় রাখা হয়েছে। এই মহিলাটা আপোষহীন বলে এতদিন ঘুরে মৃত্যুর দুয়ারে থেকেও সে আপোষ করে নাই। হ্যাঁ, সুতরাং তার সস্ত্রীক যা দেখা করছে, এটা তো কার্টিসি কলও হইতে পারে।
সেনাপ্রধান কি কোনো বিপ্লব করার জন্য ওনার সাথে দেখা করবে? নিশ্চয়ই। কনস্পিরেসি করলে ইউনূসের সাথে যাবে, খালেদা জিয়ার সাথে করতে যাবে কেন? আর সেনাপ্রধান তো প্রথম আলোতে ইন্টারভিউ দিয়েছে, সেখানে কি বলছে যে তিনি কোনো ক্রাইসিস রাজনীতিকদের হলে, কাছেই কিন্তু সমাধানের হ্যাঁ পথ তিনি খোঁজার চেষ্টা বলছে, করেছেন। তিনি তো বলেন নাই যে না ক্রাইসিস হলে আমরা আছি, এটা তো বলেন নাই। বলছে যে এই সরকার যা হেল্প চাইবে, হ্যাঁ, আমরা সেটাই হেল্প করব, এবং এইটাই তিনি একটা আর্মির চিফ হিসাবে যেটা বলা উচিত তাই দায়িত্বশীল বলেছে, কথাই বলেছেন। দায়িত্বশীল কথা বলেছে। সুতরাং এটা আমি বলবো তার সস্ত্রীক গেছে, এটা একদম কার্টেসি। কারণ জিয়া রহমানও তো তার আপনার আর্মি চিফ ছিল, তাই না? জি। তিনি তো এখন আর্মি চিফ হয়েছেন, তার ওয়াইফ প্রধানমন্ত্রী, তিনি চলে যাচ্ছেন, তিনি বাঁচেন কি বাঁচেন না, মৃত্যুর দুয়ারের থেকে ফিরে আইছেন, আশা তিনি করতেছেন দীর্ঘদিন বাঁচবেন। কারান্তরীণ সুতরাং ছিলেন। এটাকে কার্টেসি কল হিসেবে দেখাই ভালো। এবং হ্যাঁ, তারপরেও অনেকে রাজনৈতিক বিশ্লেষক মহলে অনেকে মনে করছেন যে রাজনীতিতে যে -2 ফর্মুলা বাস্তবায়নের এক ধরনের সম্ভাবনা বা শঙ্কা যারা করেছিলেন তারা এই সাক্ষাতের মাধ্যমে সেই সংখ্যাও আসলে কেটে গেছে বলে তারা মনে করেন। এটা ঠিক। নইলে যদি এরকম থাকতো ভিতরে, আমাদের দেশের পলিটিক্সে -2 করতে হলে আর্মির ব্যাকিং লাগবে। এবং এটাতে মনে হচ্ছে যে উনি যেহেতু কার্টেসি কল দিছে, এই মেসেজটাই কিন্তু ক্লিয়ার যে -2 টা ওয়ার্ক করছে মানে না। দেশে আসলে গণতন্ত্রের পথেই দেশে চলে হচ্ছে যাচ্ছে। এবং রাজনীতিকদের হাতেই বাংলাদেশ থাকবে। বাংলাদেশ সে থাকবে। বার্তা পরিষ্কার হয়ে পরিষ্কার। যাচ্ছে। ধন্যবাদ এম এ আজিজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে শেষ পর্যন্ত যতই দ্বিধাদ্বন্দ্ব বা আ মতান্তর থাকুক না কেন, শেষ পর্যন্ত বাংলাদেশ যে রক্তের উপর দিয়ে নতুন এক বাংলাদেশ, সে বাংলাদেশ সকল সংকটের সমাধান এই রাজনীতিকরাই করবেন এবং আগামীর যে বাংলাদেশ হবে সেটি গণতান্ত্রিক এবং রাজনৈতিক সরকারই এই বাংলাদেশ চালাবে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। বিশ্বের দরবারে যে লাল সবুজের পতাকা, সেই পতাকা আরও সমুন্নত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।